হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের রেলওয়ের উপরে প্র্যাকটিস ক্লাস নাম্বার 2 এবং আজকে আমরা বিভিন্ন রেলওয়ে কোশ্চেন এবং এসএসসি কোশ্চেন নিয়ে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রত্যেকে তাহলে তৈরি হয়ে যাও, আমরা শুরু করছি ক্লাসটা। গুড মর্নিং প্রত্যেকে, গুড মর্নিং। আমি একটু চেক করে নিই সাউন্ড এবং ছবি ঠিকঠাক আসছে কিনা। ওকে ওকে ওকে, ফাইন। সাউন্ড শোনা যাচ্ছে না? ও সরি। হ্যাঁ, এবারে ঠিক আছে। ওই গুড মর্নিং, গুড মর্নিং। তো চলো তাহলে আমরা স্টার্ট করছি দেরি না করে। ঠিক আছে, ওকে, স্টার্ট করি তাহলে। তোমাদের জন্য আজকে প্রথম কোশ্চেন দিচ্ছি এবং প্রথম কোশ্চেনটা খুব সহজ। যেটা হচ্ছে যে, দাঁড়াও, প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আহ, কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে উপস্থিত? এই কোশ্চেনটা ভেরিয়াস বিভিন্ন পরীক্ষার এক্সামে এসছে। তো এটা যেন কোনোভাবেই তোমরা ভুল না করো, কোনোভাবেই যেন তোমাদের এটা ভুল না হয়। ঠিক আছে, বলো তাহলে যে ফটাফট অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে, কারো যেন এটা ভুল না হয়, কারণ এটা খুবই সহজ একটা কোশ্চেন। এখানে আমাদের সঠিক উত্তর হবে নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে উপস্থিত একটা গ্যাস। কত পার্সেন্ট থাকে কেউ বলতে পারবে? পার্সেন্টেজের হিসাবে কত পার্সেন্ট নাইট্রোজেন গ্যাস থাকে, কেউ বলতে পারবে? পার্সেন্টেজ হিসাবে 78%। ভেরি গুড, ওই অ্যাপ্রক্সিমেট 78%। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ আমাদের বাতাসে সব থেকে বেশি থাকে, যেটা হচ্ছে প্রায় 78%, 78% গ্যাস। তারপরে সব থেকে বেশি পরিমাণে থাকে যে দুটো গ্যাস, তারা হচ্ছে নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। তারপরে হচ্ছে অক্সিজেন 21% গ্যাস। ঠিক আছে, এবং বাকি যে গ্যাসগুলো রয়েছে, ঠিক আছে, 78% আর 21% পরে বাকি যে গ্যাসগুলো, তাদের মধ্যে সব থেকে বেশি আর্গন, তারপরে আছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে আরো যে সমস্ত অন্যান্য গ্যাস সেগুলো রয়েছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে নাইট্রোজেন ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোটিনের গঠন, তারপরে আমাদের ডিএনএর গঠন, এই সমস্ত গঠনের জন্য নাইট্রোজেন গ্যাস কিন্তু খুবই জরুরি। আমাদের শরীরের জন্য বলো, বা আমাদের বায়ুমণ্ডল বা গাছপালা, সমস্ত প্রাণীর জন্য নাইট্রোজেন গ্যাস কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি একটা গ্যাস। ঠিক আছে, এই জন্য নাইট্রোজেনের পরিমাণ এত বেশি পরিমাণে থাকে। হ্যাঁ, এটা ফার্স্ট কোশ্চেন। পরের কোশ্চেনে তাহলে আমরা আসছি। পরের কোশ্চেন বলো, কোন মৌলটি ক্ষার ধাতু হিসাবে পরিচিত? কোন মৌলটি ক্ষার ধাতু হিসাবে পরিচিত? ক্ষার ধাতু পর্যায় সারণীতে আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো। ক্ষার ধাতু, ক্ষার ধাতু, তারপরে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এরকম অনেকগুলো আছে না, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, পরপর এরকম অনেকগুলো আছে। তো কোনটি, কোন মৌলটি ক্ষার ধাতু হিসেবে পরিচিত? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর, এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা কোনটা হবে? সঠিক উত্তর হবে সোডিয়াম। ঠিক আছে, ক্ষার ধাতু হিসেবে সোডিয়াম পরিচিত। এবং কোথায় আছে ক্ষার ধাতুগুলো? ক্ষার ধাতুগুলো আমাদের থাকবে গ্রুপ 1। ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমাদের কোথায় থাকবে? গ্রুপ 2। ক্ষার ধাতু থাকবে গ্রুপ 1, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোথায় থাকবে? গ্রুপ 2 তে থাকবে। নেক্সট, তো এখানে বলাই আছে সোডিয়াম হচ্ছে একটা ক্ষার ধাতু, পর্যায় সারণীর প্রথম গ্রুপে অবস্থিত। ঠিক আছে, একদম ফার্স্ট গ্রুপ। কেন? কারণ এরা সহজে
একটা ইলেকট্রনকে ত্যাগ করে আয়ন তৈরি করে, কারণ এদের বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, তাই সহজে এরা পজিটিভ আয়ন বা ক্যাটায়ন তৈরি করতে পারে। ঠিক আছে, এটা ক্ষার তৈরি করতে পারে জলের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে। আর এর গলনাঙ্ক হচ্ছে 97.79 ডিগ্রি সেলসিয়াস, উচ্চ গলনাঙ্ক। এই উচ্চ গলনাঙ্কের কারণ কি? উচ্চ গলনাঙ্কের কারণ হচ্ছে এরা হচ্ছে আয়নীয় যৌগ তৈরি করে, ম্যাক্সিমাম সোডিয়াম আয়নীয় যৌগ তৈরি করতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। পরের কোশ্চেন হচ্ছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ, কোনটির তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণ সব থেকে বেশি, মানে ওয়েভলেন্থ লং বা লার্জ ওয়েভলেন্থ, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য লার্জ ওয়েভলেন্থ, লার্জ ওয়েভলেন্থ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য কার? রেডিও, গামা, এক্স রে নাকি অতিবেগুনি রশ্মি? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় এদের মধ্যে? দেখি কে কে অ্যান্সার করতে পারে, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো তোমরা। সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য কার? তো লার্জেস্ট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও ওয়েভ, তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যর বিচার। ঠিক আছে, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বিশাল বড় হতে পারে, কয়েক মিটার থেকে কয়েক কিলোমিটার বা হাজার কিলোমিটার অবধি হতে পারে, ভীষণ বড় বড় তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে শক্তি তত কম হবে। রেডিও তরঙ্গ কম শক্তি সম্পন্ন, যেটা দীর্ঘ দূরত্বে তথ্য প্রেরণে ব্যবহৃত হয়, মানে যত যোগাযোগ ব্যবস্থা, ফোন ইন্টারনেট, এই সমস্ত জায়গায়, এই সমস্ত যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে কমিউনিকেশন সিস্টেম, যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়, মাথায় রাখবে। আর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি হবে তার এনার্জি, তার শক্তি কি হবে? শক্তি হবে তত কম, এটা মনে রাখবে। আর তোমাদের আমি একটা লিস্ট বলে দিচ্ছি, বা তোমরা নিশ্চয়ই জানো যে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য কার কার আছে। সব থেকে ছোট হচ্ছে তোমার গামা, গামা। ঠিক আছে, গামার থেকে বড় কে? গামার থেকে বড় হচ্ছে এক্স রে, এক্স রে থেকে বড় হচ্ছে ইউভি অতিবেগুনি রশ্মি, তারপর হচ্ছে ভিজিবল লাইট দৃশ্যমান, তারপরে হচ্ছে ইনফ্রারেড অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রো, তারপরে হচ্ছে রেডিও। ঠিক আছে, এই হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেন্থের বিচার, তরঙ্গ দৈর্ঘ্যের বিচার। সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য গামা, তারপর এক্স রে, তারপর অতিবেগুনি, তারপর দৃশ্যমান, দৃশ্যমানের মধ্যে 7টা আছে বেনিয়া সহ কলা, তারপরে হচ্ছে অবলোহিত যেটাকে বলা হয় তাপ তরঙ্গ, মাইক্রো, রেডিও। এই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ইয়ে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি আমরা পরের কাজে। ফাউন্ডেশন ব্যাচ, হ্যাঁ ফাউন্ডেশন ব্যাচ নিলে আমরা তো ফাউন্ডেশন ব্যাচের সমস্ত টপিক ধরে ধরে কভার করানো হয়েছে। এখানে যদি কেউ ফাউন্ডেশন ব্যাচে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ফাউন্ডেশন ব্যাচে এগুলো সবই করানো হয়েছে, টপিক ধরে ধরে ক্লিয়ার করা হয়েছে সমস্ত টপিক। ঠিক আছে, উপকার পাবে। নেক্সট, কোনটি জড়তার একটি উদাহরণ? জড়তা মিন্স তোমরা নিজেও জানো ইনারশিয়া বা জাড্য ধর্ম, অনেক রকম নামে ডাকা হয়। জড়তা মানে ইনারশিয়া বা জাড্য ধর্ম। ঠিক আছে, কোনটি এখানে জাড্য ধর্মের উদাহরণকে দেখাচ্ছি? বাসের ব্রেক কষলে সামনের দিকে ঝুঁকে যাওয়া, আকাশে পাখির ওড়া, জলে নৌকা ভাসা, নাকি গাছের শাখা দুলতে থাকা? বলো কোনটি এখানে জাড্য ধর্মের এক্সাম্পল? জাড্য ধর্মের এক্সাম্পল কোনটি হবে?
তো অপশন এ রাইট। জলে নৌকা ভাসে এটা কোনো জাড্য ধর্মের উদাহরণ না, এটা বরং বলতে পারো পাখির আকাশে ওড়া, ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে, পাখির আকাশে। আর জলে নৌকা ভাষা এটা প্লবতা ধর্মের উদাহরণ। প্লবতা ধর্ম, ঊর্ধ্বমুখী যে বল কাজ করে সেটা। ঠিক আছে, তো একটি বাস হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে যায়, এটা কে বলা হচ্ছে জাড্য ধর্ম। ঠিক আছে, এটা কোথা থেকে এসছে? এটা নিউটনের যে প্রথম গতিসূত্র, সেই প্রথম গতিসূত্রের ভিত্তিতে জাড্য ধর্মের ধারণা এসছে, তাই না? আর জাড্য ধর্ম কয় প্রকার তোমরা নিশ্চয়ই জানো। কত প্রকার হবে জাড্য ধর্ম? জাড্য ধর্ম হবে দুই প্রকার, এক হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গতিজাড্য। আর স্থিতিজাড্যের উদাহরণ কি? স্থির থাকা বাস হঠাৎ যদি চলতে শুরু করে তাহলে সে পিছন দিকে ঝুঁকে পড়ে, যাত্রীরা পিছন দিকে ঝুঁকে পড়ে, এটাকে বলা হচ্ছে গতিজাড্য, এই হ্যাঁ স্থিতিজাড্য। আর ব্রেক কষলে গতিজাড্য, যা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, পিছনে হেলে যাচ্ছে, সেটা স্থিতিজাড্য। তাহলে এটা একটু পড়বে ভালো করে, নিউটনের ল পড়বে, নিউটনের সূত্র পড়বে। ফার্স্ট ল থেকে আমরা জাড্য ধর্ম জানতে পারি, সেকেন্ড ল থেকে বলের ধারণা, থার্ড ল থেকে ক্রিয়া প্রতিক্রিয়া আমরা জানতে পারি। ক্লিয়ার? এটা একটু তাহলে পড়তে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের যে শক্তি, সেই শক্তির মূল উৎস কি? নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, রাসায়নিক বিক্রিয়া নাকি তাপীয় বিকিরণ? সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। যদি ফিউশন না বলে তোমাদের বলা হতো নিউক্লিয় সংযোজন, তাহলে তোমরা অ্যান্সার করতে পারতে। কিন্তু এখনকার দিনে কোশ্চেনে এই সংযোজন বিভাজন না দিয়ে ফিউশন আর ফিশন দিয়ে দেয়, যাতে কনফিউশনটা আর একটু বাড়ে। তো কনফিউশন এখানে একদমই হবে না। যদি একটা কথা মনে রাখো, তোমরা ফিউজ তারের নাম শুনেছো? ফিউজ তার যেটাকে জোড়া, যেটা জোড়ে, ঠিক আছে, তো ফিউজ তারের নাম যদি শুনে থাকো, ফিউজ তার, এই ফিউজ তার হচ্ছে জোড়ায়, জোড়ে কোন জিনিস দুটোকে জোড়া লাগায়। ফিউজ তারের ইংরেজি হচ্ছে ফিউজ, আর ফিউজ থেকে এসছে ফিউশন। তাহলে ফিউশন মানে হচ্ছে সংযোজন, সংযোজন মানে জোড়া লাগা, যুক্ত হওয়া। সংযোজন মানে কি? সংযোজন মানে হচ্ছে জোড়া লাগা বা যুক্ত হওয়া। ফিউশন ফিউজ থেকে এসছে, এখানে নিউক্লিয়ার ফিউশন হবে সঠিক উত্তর, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। আমরা এখানে কি দেখতে পাই? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশন, যেখানে হাইড্রোজেনের নিউক্লিয়াস একসঙ্গে মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে। আমরা যদি দিনের হিসাব করি, প্রতিদিন প্রতিদিন সূর্য প্রায় 600 মিলিয়ন টন হাইড্রোজেনকে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত করে। প্রতি সেকেন্ডে প্রায় 24 টনের মতো তোমার ভর শক্তিতে রূপান্তরিত হয়। আর হাইড্রোজেন পরমাণুর যদি ভর ধরি, তাহলে প্রতিদিন প্রায় 600 মিলিয়ন টন, ঠিক আছে, এতে তোমার তৈরি করে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে বলো, কোন গ্রহে দিনের দিন সব থেকে বড় হয়? দিনের দৈর্ঘ্য সব থেকে বড় হয়? বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি? সব থেকে দিনের দৈর্ঘ্য বড় কোথায়? এই জায়গায় ম্যাক্সিমাম ভুল করবে।
সব থেকে দিনের দৈর্ঘ্য বড় হচ্ছে বুধ গ্রহ, যেটা সূর্যের সব থেকে কাছে থাকে। ঠিক আছে, বুধ গ্রহ একদিন মানে পৃথিবীর 59 দিনের সমান। বুধের যে আহ্নিক গতি, নিজ অক্ষের চারপাশে যে গতি, রোটেশনাল মোশন, সেটা অনেকটা স্লো হয় সূর্যের কাছাকাছি থাকার কারণে। ঠিক আছে, একটা নিউটনের যে গ্রাভিটি ল আছে, নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে, সেখান থেকে ব্যাখ্যা করা যেতে পারে। ঠিক আছে, তো বুধ গ্রহের দিনের দৈর্ঘ্য সব থেকে বেশি, আর এমনি কম সময় ঘোরে, যেটা 88 দিন মোটামুটি একবার চক্কর লাগাতে, ওটা বার্ষিক গতি, যেটা সূর্যের চারিদিকে ঘোরে। কিন্তু ওর যে রোটেশন নিজে অক্ষের চারিদিকে ঘোরে, সেটা হচ্ছে তোমার 59 ডেজ। কে বলেছে রোটেট করে না? বুধ গ্রহ রোটেট করে না, কে বলেছে তোমাকে? প্রত্যেকটা গ্রহ রোটেট করে নিজের অক্ষের চারিদিকে। তবে যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বুধ গ্রহ এমন ভাবে রোটেট করে যে ম্যাক্সিমাম সময় তার একটা ফেস সূর্যের দিকে থাকে আর একটা ফেস তোমার বিপরীত দিকে থাকে। নেক্সট, কোন ধরনের তরঙ্গকে তাপীয় তরঙ্গ বলা হয়? তাপ তরঙ্গ বলা হয়, হিট ওয়েভ। কোন ধরনের তরঙ্গকে তাপ তরঙ্গ বলা হয়? গামা রশ্মি, এক্স রশ্মি, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি। কোন ধরনের তরঙ্গকে তাপ তরঙ্গ বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি, যেটাকে আমরা বলি ইনফ্রারেড। ইনফ্রারেড, অবলোহিত। ঠিক আছে, বা আইআর। আমি তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যের হিসাব দিচ্ছিলাম একটু আগে, যে দৃশ্যমান তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বড় হচ্ছে অবলোহিত, তার থেকে বড় মাইক্রো, আর তার থেকে বড় হচ্ছে রেডিও। হ্যাঁ, আইআর রশ্মি। ঠিক আছে, অবলোহিত যে রশ্মি তাকে আমরা বলবো তাপীয় তরঙ্গ, কারণ এটা তাপ উৎপন্ন করে এবং নির্গত হয়। তাপ মানে গরম বস্তু থেকে নির্গত হয়। তরঙ্গ দৈর্ঘ্য কত? 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হতে পারে। ঠিক আছে, 700 ন্যানোমিটার টু 1 মিলিমিটার অবধি এর তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। ঠিক আছে, এটা কি করে? তাপকে স্থানান্তর করে। তাহলে বলো, সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে, সেই তাপটা কোন তরঙ্গের মাধ্যমে আসে? সেই তাপটা কিন্তু এই ইনফ্রারেডের মাধ্যমে আসে। ঠিক আছে, সান টু আর্থ, সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসে সেটা কিন্তু ইনফ্রারেড তরঙ্গ বা অবলোহিত তরঙ্গের আকারে আসে। আমরা যে মাইক্রোওয়েভ মাইক্রো ওভেন ব্যবহার করি খাবার গরম করার জন্য, ওই মাইক্রো ওভেনের মধ্যে কিন্তু তোমার এই আইআর বা অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় মাইক্রো ওভেনের মধ্যে। মনে থাকবে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেনে আসছি তাহলে আমরা। পরের কোশ্চেন বলো, কোন গ্রহের ঘনত্ব বা ডেনসিটি সব থেকে বেশি? ঠিক আছে, বায়ুমণ্ডলের ডেনসিটির কথাই তোমরা বলবে। বায়ুমণ্ডলের না, পৃথিবী সরি, গ্রহের ঘনত্ব। গ্রহের ঘনত্ব, এখানে বায়ুমণ্ডল তো বলেনি, শুধু গ্রহের ঘনত্ব বলা আছে। গ্রহের ঘনত্ব, গ্রহ গ্রহ, ঠিক আছে, বায়ুমণ্ডল নয়। বায়ুমণ্ডল নয়, এটা গ্রহ, প্ল্যানেট, নট শুক্র গ্রহ। যারা শুক্র গ্রহ বলছে ওটা ভুল অ্যান্সার, ওটা হচ্ছে আলাদা অ্যান্সার। আমি বলছি গ্রহের ঘনত্ব, মানে টোটাল আমাদের যে প্ল্যানেট, মানে টোটাল যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের টোটাল ডেনসিটি সেটা হচ্ছে পৃথিবী, আর্থ। ম্যাক্সিমাম এটা সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, কত নাম্বার কোশ্চেন দেখে কি লাভ? কোশ্চেনের অ্যান্সার করো, অনেকগুলো কোশ্চেন আছে, নাম্বার দেখে তোমার লাভ কি? তুমি শুধু অ্যান্সার করো, আমি বুঝতে পারবো। ঠিক আছে,
ও কোশ্চেন নাম্বার, তোমাদের কোশ্চেন নাম্বার দিতে হবে না, অ্যান্সার করো। পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি, কেন পৃথিবীর ঘনত্ব বেশি জানো? পৃথিবীর ঘনত্ব কত? পৃথিবীর অ্যাভারেজ ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম পার সেমি কিউব। আর যদি এসআই এককে করি, গ্রামের সাথে তোমার গ্রাম পার সেমি কিউবের সাথে 1000 গুণ করতে হবে, মানে 5500 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে তোমার এসআইতে, ঠিক আছে? 5500 কিলোগ্রাম পার মিটার কিউব বা 5.5 গ্রাম পার সেমি কিউব। কেন হয়? কারণ পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকেলে সমৃদ্ধ, পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকেলে সমৃদ্ধ, এই জন্য পৃথিবীর ঘনত্ব হয়ে গেছে সব থেকে বেশি। আর এর ঘনত্ব বৃহস্পতির মতো বড় গ্রহের ঘনত্বের তুলনায়ও বেশি, কারণ বৃহস্পতি বেশিরভাগ কি দিয়ে গঠিত? বৃহস্পতি গ্রহ ম্যাক্সিমাম হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত, হালকা গ্যাস। যারা বলছে জুপিটার, বৃহস্পতি, যারা বলছে জুপিটার, জুপিটার গ্রহের ম্যাক্সিমাম উপাদান, এটাকে বলা হয় গ্যাস জাইন্ট। জুপিটার গ্রহকে কি বলা হয়? গ্যাস জাইন্ট, মানে ম্যাক্সিমাম গ্যাস দিয়ে তৈরি। গ্যাস, কি কি গ্যাস থাকে? হাইড্রোজেন এবং হিলিয়াম, হালকা গ্যাস। অথচ পৃথিবীর মধ্যে কি থাকে? পৃথিবীর মধ্যে থাকে লোহা আর নিকেলের মতো ভারী ভারী ধাতু, যার জন্য পৃথিবীর ডেনসিটি হয়ে গেছে অত্যন্ত বেশি। জুপিটার বড় গ্রহ হতে পারে, লার্জেস্ট প্ল্যানেট হতে পারে, বাট ডেনসিটির তুলনায় আর্থের নিচে থাকবে। মনে থাকবে, খাতায় লিখতে হবে না। এখন তোমরা মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি পিডিএফ যখন দিয়ে দেব তখন ঠান্ডা মাথায় বসে খাতায় লিখে নেবে, নাহলে এত দ্রুত খাতায় লিখতে পারবে না। ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট, এটা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, তোমাদের মধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছে, খুব ভালো। নেক্সট বলো, বায়ুমণ্ডল ছাড়া বা বায়ুমণ্ডল নেই এরকম ভাবো, যে কোন গ্রহের বায়ুমণ্ডল প্রায় নেই? কোন গ্রহের বায়ুমণ্ডল প্রায় নেই? প্রায় নেই মানে একদমই, মানে খুবই হালকা। এটাও হবে আমাদের বুধ গ্রহ, কারণ বুধ গ্রহের বায়ুমণ্ডলের টেম্পারেচার এতটাই বেশি, গ্যাসগুলোর গতিশক্তি এতটাই বেশি যে তারা মুক্তিবেগে গ্রহের পৃষ্ঠ থেকে অতিক্রম করে গেছে। তোমরা মুক্তিবেগের নাম শুনেছো? মুক্তিবেগ, মুক্তিবেগের নাম শুনেছো? মুক্তিবেগ কাকে বলে? স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি কাকে বলে? যে যে গতিতে কোনো বস্তুকে ছুঁড়ে দিলে সেটা গ্রহে ফেরত আসে না, তাকে বলা হচ্ছে মুক্তিবেগ। তো বুধ গ্রহ কি? বুধ গ্রহ হচ্ছে অনেকটা হালকা, অনেক ছোট গ্রহ, তো অনেক হালকা প্ল্যানেট, এর ভর অনেক কম। ভর যেহেতু কম বুধ গ্রহের, তাই এর গ্যাসগুলো মুক্তিবেগে বাইরে বেরিয়ে গেছে। ঠিক আছে, মুক্তিবেগে বাইরে বেরিয়ে গেছে। পৃথিবীর জন্য মুক্তিবেগের ভ্যালু হচ্ছে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তো বুধ গ্রহে বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে দুর্বল মহাকর্ষ বল, কারণ বুধ গ্রহ খুবই ছোট একটা গ্রহ। চাঁদেও একই কারণে বায়ুমণ্ডল নেই। চাঁদে, আমাদের যে চাঁদ, আমাদের উপগ্রহ, চাঁদেও কিন্তু বায়ুমণ্ডল নেই, কারণ ওই একটাই, দুর্বল মহাকর্ষ বল। আর বুধের যে পৃষ্ঠের তাপমাত্রা অনেক বেশি থাকে এই কারণে, ঠিক আছে, 430 ডিগ্রি সেলসিয়াস, আর রাতে -180 ডিগ্রি সেলসিয়াস। এই বায়ুমণ্ডল না থাকার জন্য এই সমস্যা হয়, মানে দিনের বেলা প্রচন্ড গরম 400-450 ডিগ্রি সেলসিয়াস, আর রাতের বেলা আবার চরম ঠান্ডা 180 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট বলো, পৃথিবীর কোন মৌলটি পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? কোন মৌলটি পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সিলিকন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম নাকি লোহা? বলো দেখি। খুব সহজ কোশ্চেন, খুব কমন কোশ্চেন, সহজ কোশ্চেন এবং কমন, খুব ভালো কোশ্চেন।
পৃথিবীর বায়ুমণ্ডলে কোন মৌলটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। যদি ধাতু বলতো, মৌল না বলে যদি ধাতু বলতো, তাহলে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ধাতু হিসেবে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পাওয়া যায় পৃথিবীর সারফেসে, আর মৌল হিসাবে অক্সিজেন সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো পৃথিবীর উপরিভাগে সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। কত? প্রায় 46% অক্সিজেন। তারপরে হচ্ছে সিলিকন, অক্সিজেনের পরেই হচ্ছে সিলিকন, যেটা হচ্ছে 28%। ঠিক আছে, তারপরে আছে লোহা, অ্যালুমিনিয়াম, যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে। ঠিক আছে, অক্সিজেন বিভিন্ন যৌগে পাওয়া যায়, ওই জন্যে এখানে আমরা নাম করি। ঠিক আছে, নেক্সট, কোন গ্যাসটি তেজস্ক্রিয়, রেডিও অ্যাক্টিভ? কোন গ্যাসটি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ, বলো দেখি। কোন গ্যাসটি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ, বলো। খুব সহজ, রেডিও অ্যাক্টিভ গ্যাস নাইট্রোজেন। নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায়, দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে হবে। নাইট্রোজেন বায়ুমণ্ডলে পাওয়া যায়, অ্যাটমসফিয়ারে, কিন্তু ওভারঅল আমি যদি বলি মাটি, পৃথিবীর ভেতরে, পৃথিবীর বাইরে, সব হিসাব করলে অক্সিজেন হবে বেশি। ক্লিয়ার? নাইট্রোজেন হচ্ছে বায়ুমণ্ডলে। নেক্সট বলো, কোন গ্যাসটি তেজস্ক্রিয়? তাহলে রেডন। আমরা জানি যে রেডন হচ্ছে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস, তেজস্ক্রিয় প্লাস নিষ্ক্রিয়। রেডন হচ্ছে তেজস্ক্রিয় প্লাস নিষ্ক্রিয় গ্যাস। এরা সবাই গ্রুপ 18-তে থাকে। নোবেল গ্যাসের যে গ্রুপ, হিলিয়াম, নিয়ন, আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এরা সবাই, এই ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সবাই নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। পরের কোশ্চেন হচ্ছে, বলো, তাহলে এখানে আছে যে রেডন হচ্ছে একটি তেজস্ক্রিয় গ্যাস, যেটা ইউরেনিয়াম ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ ইউরেনিয়াম যখন রেডিও অ্যাক্টিভ ডিকে করে শেষে তৈরি করে রেডন গ্যাস। এটা ভারী গ্যাস, এটা মাটির নিচে তৈরি হতে পারে। ঠিক আছে, এটা খুব কম পরিমাণেই থাকে। নেক্সট বলো, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? ফুসফুস, কিডনি, ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড, নাকি কে? এত সহজ কোশ্চেন। এখানে আমাদের সঠিক কোশ্চেন হচ্ছে কিডনি। ঠিক আছে, আমাদের রক্ত পরিশোধন করে প্রতিদিন। আমাদের কিডনি প্রায় 180 লিটার রক্ত পরিশোধন করতে পারে, মানে রক্ত দূষিত হচ্ছে আবার পরিশোধন করছে, আবার এরকম। ঠিক আছে, মানে প্রয়োজনীয় পদার্থগুলো রেখে বাকিগুলোকে পরিশোধনের মাধ্যমে বার করে দেয়। ঠিক আছে, বৃক্ক, বৃক্ক, কিডনি বা বৃক্ক। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলো, পরমাণুর কেন্দ্রস্থলকে আমরা কি বলি? পরমাণুর কেন্দ্রস্থলকে আমরা কি বলি?
সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়াস। সেন্টার অফ দ্য অ্যাটম ইজ নিউক্লিয়াস। ঠিক আছে, এর মধ্যে কি থাকে নিউক্লিয়াসের মধ্যে? তোমরা প্রত্যেকে জানো নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, নিউক্লিয়াস সব থেকে ভারী, নিউক্লিয়াস সব থেকে ভারী, পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে থাকে, কারণ প্রোটন অত্যন্ত ভারী কণা, প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, আর ইলেকট্রন যারা নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে এদের ভর খুবই কম হয়। মানে পরমাণুর সব থেকে ঘন এবং সব থেকে ভারী অঞ্চল হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর সব থেকে ঘন ও সব থেকে ভারী অঞ্চল হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নেক্সট এটাই বলো, কোন গ্রহের বায়ুমণ্ডল সব থেকে বেশি ঘন? বায়ুমণ্ডল। এটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ। আর্থের বায়ুমণ্ডলের থেকে শুক্রের বায়ুমণ্ডল ঘন। ঠিক আছে, আমরা যখন বায়ুমণ্ডলের কথা বলবো শুধু অ্যাটমসফিয়ারটা কার ঘন, বায়ুমণ্ডলটা কার ঘন, সেটা হচ্ছে শুক্র গ্রহ। কারণ কি? ওই জন্য আমি বলছিলাম যে তোমরা আগে যখন আমরা বলছিলাম গ্রহ সব থেকে বেশি ঘন, তখন তোমরা অ্যান্সার করছিলে অনেকে শুক্র গ্রহ, কিন্তু শুক্র গ্রহ ঘন না, শুক্রের অ্যাটমসফিয়ারটা ঘন। কিন্তু গ্রহ হচ্ছে পৃথিবী ঘন, কারণ পৃথিবীর মধ্যে লোহা নিকেল সব মাটির তলায় থাকে, তাই পৃথিবীর মাটি ঘনত্ব সব থেকে বেশি, বায়ুমণ্ডল হিসেবে শুক্র। ঠিক আছে, কারণ শুক্রের মধ্যে প্রধানত কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত। পৃথিবীর তুলনায় প্রায় 90 গুণ বেশি ঘন এর বায়ুমণ্ডল। শুক্র গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি, যার ফলে গ্রিন হাউস এফেক্ট এখানে প্রচুর পরিমাণে দেখা যায়। গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্টের জন্য তোমার শুক্রের যে তাপমাত্রা সেটা হয় যে 467 ডিগ্রি সেলসিয়াস অবধি। বুঝতে পেরেছো? শুক্রের বায়ুমণ্ডলে এতটাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস রয়েছে যে তার জন্য যে গ্রিন হাউস এফেক্ট হয়, গ্রিন হাউস এফেক্ট তোমরা জানো যে সূর্যের তাপ প্রতিফলিত হয়ে ফিরে যেতে বাধা দেয়, ওই গ্রিন হাউস এফেক্টের জন্য এর তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। বুঝতে পেরেছো? তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। নেক্সট, কোনটি পৃষ্ঠতলের টানকে প্রভাবিত করে? পৃষ্ঠ টান যেটাকে আমরা বলি সারফেস টেনশন। সারফেস টেনশন পৃষ্ঠ টানকে প্রভাবিত করে। ঘর্ষণ মানে ফ্রিকশন, আঠালো বল মানে কোহেসিভ ফোর্স বা অ্যাডহেসিভ ফোর্স, বল ভর মানে মাস, নাকি ভ্যান্ডার ওয়াল বল, কোনটা হবে? ফ্রিকশন বা ঘর্ষণ, অ্যাডহেসিভ ফোর্স বা আঠালো বল, নাকি ভর, নাকি মাস, নাকি ভ্যান্ডার ওয়ালসের বল, কোনটা হবে পৃষ্ঠ টান? পৃষ্ঠ টান মানে তোমরা জানো যে তরল পৃষ্ঠের উপরিতল টান টান করা পর্দার মতো আচরণ করে। যারা ফাউন্ডেশন ব্যাচে রেলওয়ে এসএসসিতে রয়েছে, আমি তোমাদের পৃষ্ঠ টানের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে পৃষ্ঠ টান কাকে বলে এবং পৃষ্ঠ টানের সঙ্গে সম্পর্কিত যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো সেখানে ব্যাখ্যা করা হয়েছিল। ঠিক আছে, ওখানে এই কোশ্চেনটা করানো হয়েছিল, মানে এই তথ্যটা বলা হয়েছিল যে আঠালো বল বা একে বলে আন্তর আণবিক বল বা অ্যাডহেসিভ ফোর্স, আন্তর আণবিক বল। ঠিক আছে, যেটা তরলের পৃষ্ঠটানকে বজায় রাখে। ঠিক আছে, তরলের পৃষ্ঠটান মানে কি? তরলের উপরিতল টান টান করে রাখা পর্দার মতো আচরণ করে। ঠিক আছে, পোকামাকড় হাঁটতে পারে, তরল পৃষ্ঠের উপরে পোকামাকড় হাঁটতে পারে পৃষ্ঠটানের জন্য।
ঠিক আছে, তরল পৃষ্ঠের উপরে সূচ, সূচ ভেসে থাকে পৃষ্ঠটানের জন্য। তরল পৃষ্ঠ গোলাকার হয়, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, ঠিক আছে, কিসের জন্য? সেটাও পৃষ্ঠটানের জন্য। বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। তারপরে তোমার কাঁচ নলের মধ্য দিয়ে জল উপরের দিকে ওঠে, এটাও পৃষ্ঠটানের জন্য, যেটাকে বলা হয় কৈশিকতা, ক্যাপিলারিটি। ঠিক আছে, এগুলো সবই পৃষ্ঠটানের জন্য জন্য হয়ে থাকে। ভ্যান্ডারওয়াল বল হচ্ছে ভ্যান্ডারওয়ালের ফর্মুলা অনুযায়ী, ভ্যান্ডারওয়ালের যে গ্যাসের ল আছে, এখন তো বললে বুঝতে হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান সমান আর টি, এটা একটা ভ্যান্ডারওয়ালসের গ্যাসের সূত্র। এই সূত্র অনুযায়ী দুটো গ্যাস অণু পরস্পরের মধ্যে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে ভ্যান্ডারওয়ালসের ফোর্স। ঠিক আছে, ভ্যান্ডারওয়ালসের ফোর্স তোমাদের বিশেষ কিছু নেই, যার জন্য ওখানে পড়ানো হয় না। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। একটা বস্তুর গতিশক্তি 25 জুল এবং তার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তবে গতিশক্তি কত হবে? অ্যান্সার করো দেখি। বিশেষ করে যারা রেলওয়ের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এই ধরনের অঙ্ক তো আসবেই। বলো কোনটা হবে সঠিক উত্তর? হান্ড্রেড নিউটন বলছো? মানে দেখো, প্রথমেই ভুল। গতিশক্তির একক হচ্ছে জুল এককে থাকবে, জুল, শক্তির একক জুল। তাহলে 100 নিউটন আর 200 নিউটন তো হবেই না, কারণ নিউটন মানে হচ্ছে বলের একক। নিউটন হচ্ছে বলের একক, ঠিক আছে। তাহলে 100 আর 200 তো হবেই না, তাহলে 50 আর 100 জুলের মধ্যে একটা হবে। এবারে গতিশক্তি 25 জুল আর গতিবেগ হচ্ছে 5 মিটার। তাহলে বস্তুটার ভর কত? আমরা কি জানি গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি K1। তা K1 মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, মানে হচ্ছে তোমার 5, 5-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই গতিশক্তির ভ্যালু হচ্ছে 25 জুল। বুঝতে পেরেছো? তো এক কাজ করো, এরকম করো, এটা হচ্ছে তোমার 25 জুল, 25 জুল বলা আছে। আবার গতিবেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি হয়ে যাবে K2, K2 হয়ে যাবে তাহলে হাফ ইন্টু এম, বস্তুর ভর ইন্টু গতিবেগ দ্বিগুণ মানে 10, তাহলে 10-এর স্কোয়ার। তাহলে গতিশক্তি কত হবে? তাহলে এইটা আমরা পেলাম। তাহলে আমরা কি কি পেলাম দেখো, একটা জিনিস পেলাম যে 25, গতিশক্তি 25 জুল মানে হচ্ছে হাফ এম ইন্টু 5-এর স্কোয়ার। আবার গতিশক্তি যখন K2, K2 তখন এটা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু 10 স্কোয়ার। তাহলে K2-র ভ্যালুটা কত? দুটো ভাগ করলেই হাফ এম কাটবে, তাহলে এখানে আসছে K2 বাই 25 সমান সমান এটা বাই ওটা কাটলো, তাহলে 10-এর স্কোয়ার মানে 100, 5-এর স্কোয়ার মানে 25, 25, 25 কাটলো, তাহলে K2 হচ্ছে 100 জুল। ক্লিয়ার? অঙ্ক বুঝতে পেরেছো? তাহলে 100 জুল হবে উত্তর। অঙ্কটা কি বুঝতে পেরেছো বলো? যারা রেলওয়ের পরীক্ষা দিচ্ছ তাদের তো এই অঙ্ক বুঝতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ রেলওয়ে পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে, বুঝতে পারোনি? 1 মিনিট দাঁড়াও, আমি তোমাদের একটা নতুন স্লাইডে আমি এটা আর একবার বোঝানোর চেষ্টা করছি। দেখো আমাদের বলছে যে প্রাথমিক গতিশক্তি 25 জুল, ঠিক আছে, K1 হচ্ছে 25 জুল। যখন তোমার গতিবেগ কত? গতিবেগ হচ্ছে
5 মিটার পার সেকেন্ড। তো আমরা গতিশক্তির ফর্মুলা কি জানি? গতিশক্তির ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা জানি তো গতিশক্তির ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার। তো বা কে ওয়ান মানে কত বলে দিয়েছে আমাদের অঙ্কে? আমাদের অঙ্কে বলেই দিয়েছে কে ওয়ান মানে 25 জুল। তাহলে এখানে লিখছি আমরা 25 মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা বসাচ্ছি 5 তার স্কোয়ার। এবারে বলছে গতিবেগ দ্বিগুণ করা হলো। তো গতিবেগ দ্বিগুণ করলেও, গতিবেগ দ্বিগুণ মানে 10 মিটার পার সেকেন্ড হলেও ভর এম এটা তো পরিবর্তন হয় না, এটা ধ্রুবক থাকে। ভর তো তোমার ধ্রুবক থাকবে। তাহলে এখানে গতিবেগ কত হবে? কে2। তাহলে এখন গতিশক্তি কে2 মানে হাফ এম, ভর একই আছে, শুধু গতিবেগটা পাল্টে হয়ে গেছে 10। গতিবেগটা পাল্টে হয়ে গেছে 10। এবারে হচ্ছে এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবার তুমি 2 কে 1 দিয়ে ভাগ করো, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করো। তাহলে 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে ভাগ করলে কত হবে? কে2/25 সমান সমান 10 এর স্কোয়ার বাই 5 এর স্কোয়ার। 5 এর স্কোয়ার মানে 25, 25 কাটলো, তাহলে কে2 এর ভ্যালু হচ্ছে কত? 10 এর স্কোয়ার মানে 100 জুল। ঠিক আছে, প্রত্যেকে বলো 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 বলো, এবার বুঝতে পেরেছো কিনা? এটা আমরা 2/1 করে পেলাম। 2 কে আমরা 1 দিয়ে ভাগ করে পেলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসছি তাহলে। যখন একটি বস্তু ওপর থেকে নিচের দিকে পতিত হয় তখন তার কি হয়? একটা বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়বে তখন কি হবে? ঠিক আছে, এটা ধরো মাটি, একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে, বলো। আচ্ছা, এইটা অ্যান্সার দেওয়ার জন্য আমাদের গতিশক্তি আর স্থিতিশক্তির ফর্মুলাটা জানতে হবে। আগে অ্যান্সার যারা করছো, কয়েকজন ভুল অ্যান্সার করেছো, আগে আমাকে বলো যে গতিশক্তি মানে কি? গতিশক্তি ফর্মুলা কি আর স্থিতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা কি আর স্থিতিশক্তির ফর্মুলা কি? গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তির ফর্মুলা এম জি এইচ। এইচ মানে হচ্ছে বস্তুর উচ্চতা, এইচ। এম হচ্ছে বস্তুর ভর। তো যখন নিচের দিকে নামবে, নিচেই নামলে এইচ এর ভ্যালু কমবে, এইচ এর ভ্যালু যদি কমে তাহলে স্থিতিশক্তি কমবে, তাহলে স্থিতিশক্তি হ্রাস পাবে, স্থিতিশক্তি হ্রাস পাবে। আবার নিচেই নামলে গতিবেগ কি হয়? গতিবেগ বাড়তে থাকে, ভেলোসিটি বাড়তে থাকে, কারণ তলার দিকে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে। তাই যত নিচে নামবে গতিবেগ বাড়বে, উচ্চতা কমবে, উচ্চতা কমলে স্থিতিশক্তি কমবে, গতিবেগ বাড়লে গতিশক্তি বাড়বে। তাহলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং স্থিতিশক্তি হ্রাস পায়। তাহলে কোনটা হবে আমাদের? অপশন এ হবে সঠিক উত্তর। গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো? কমেন্ট করবে প্রত্যেকে।
নেক্সট, বলো নিচের কোনটি একই গ্রুপের মধ্যে পড়ে না? দ্রুতি, সময়, ভর, ত্বরণ। নিচের কোনটি একই গ্রুপের মধ্যে পড়ে না? কোনটি আলাদা এদের মধ্যে? বলো। দেখো এখানে আমরা কোশ্চেনটা একটু ভাবি। দ্রুতি মানে স্পিড, এটা একটা স্কেলার রাশি। সময় এটা একটা স্কেলার রাশি। ভর এটা একটা স্কেলার রাশি। ত্বরণ এটা একটা ভেক্টর রাশি। তো কোনটা তাহলে এখানে আলাদা হচ্ছে? কোনটা আলাদা? এই বোর্ডের লেখা কি সবাই দেখতে পাচ্ছ না? বোর্ডের লেখা কি, আমার যে হাতের লেখা আর যে লিখছি এগুলো কি দেখা যাচ্ছে? তাহলে তো এখানে আমাদের স্কেলার এবং ভেক্টরের নীতিতে বিচার করলে ত্বরণ হচ্ছে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা আসছি। তাহলে তাহলে এখানে ত্বরণ হচ্ছে স্কেলার। নেক্সট কোশ্চেন বলো নিচের কোনটি কোনো বস্তুর জাড্য ধর্মকে পরিমাপ করে? জাড্য ধর্মের ধারণা আমরা কোথা থেকে পেয়েছিলাম? নিউটনের থার্ড ল থেকে, জাড্য ধর্মের এই ফার্স্ট ল থেকে। ঠিক আছে, আমরা নিউটনের যে ফার্স্ট ল, নিউটন যে ফার্স্ট ল, এখান থেকে আমরা পেয়েছিলাম জাড্য ধর্মের ধারণা। ঠিক আছে, ফার্স্ট ল থেকে আমরা জাড্য ধর্মের ধারণা পেয়েছিলাম। তো জাড্য ধর্ম পরিমাপের জন্য কোনটি কোনটি পরিমাপ করে? কোন ধর্মটা জাড্য ধর্ম পরিমাপ করে বলো দেখি? নিউটনস ল তে সবই করানো হয়েছে, সবই তোমরা পড়েছো। তাহলে সব সময় মনে রাখবে বস্তুর যে ভর, বস্তুর যে ভর সেটাই হচ্ছে তোমার জাড্য ধর্মের পরিমাপক। জাড্য ধর্মের পরিমাপক, বস্তুর ভরই হচ্ছে জাড্য ধর্মের পরিমাণ করে। আর জাড্য ধর্ম কয় প্রকার? জাড্য ধর্ম দুই প্রকার, এক হচ্ছে স্থিতি জাড্য আর দুই হচ্ছে গতি জাড্য। তাই না? একটু আগেই বোধহয় হয়েছে। তাহলে এখানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ভর হচ্ছে জাড্য ধর্মের পরিমাপ, এবং জাড্য ধর্ম আমরা কোথা থেকে পাই? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাড্য ধর্মের ধারণা পাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো যে প্রতি একক আয়তনে যে ভর তাকে আমরা কি বলি? প্রতি একক আয়তনের ভরকে আমরা কি বলি?
প্রতি একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলি, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি ঘনত্ব সমান সমান ভর ডিভাইডেড বাই আয়তন, ভর ডিভাইডেড বাই আয়তন। একক আয়তনের ভরকে ঘনত্ব বলি। একক কি? একক হচ্ছে কিলোগ্রাম প্রতি মিটার কিউব, ঘনত্বের একক। নেক্সট, একটি বস্তুর ওজন 200 নিউটন, তাহলে বস্তুর ভর কত? ফটাফট অ্যান্সার করবে। এগুলো করলে একদম তোমরা এখানে জি এর ভ্যালু ধরবে, জি এর ভ্যালু ধরবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা শেখানো হয়েছে তোমাদের, এটা বলা হয়েছিল না? একটা বস্তুর ওজন 200 নিউটন, তাহলে বস্তুটির ভর কত? কোনটা হবে? হ্যাঁ, অপশন, ভালো করে অপশনগুলো দেখো। এখানে অঙ্কটা করারও প্রয়োজন নেই। নিউটন হচ্ছে বলের একক, এটা হবে না। ডাব্লু মানে ওয়াট মানে ক্ষমতার একক, এটা হবে না। পাস্কাল মানে চাপের একক, এটা হবে না। এটা হবে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। অপশন ডি হবে সঠিক উত্তর। একক দেখে অ্যান্সার করা যাচ্ছে এখানে। আর এমনি যদি আমাদের সবগুলো কিলোগ্রামে দিত আলাদা আলাদা ভ্যালু দিয়ে, তাহলে আমরা ওজন মানে কি জানি? কোন বস্তুর ওজন মানে হচ্ছে এমজি, তাই না? এমজি, তাহলে এমজি ভর ইন্টু জি, ওজন হচ্ছে তোমার 200, তাহলে এম এর ভ্যালু কত? 200 বাই জি, মানে 200 বাই জি এর ভ্যালু 10, তাহলে এটা হচ্ছে 20 কিলোগ্রাম। ঠিক আছে? তাও এখানে অঙ্ক করারই প্রয়োজন পড়বে না, অপশন দেখে অ্যান্সার করা যাবে। নেক্সট, কিছু কিছু অঙ্ক আসবে, তবে সব অঙ্ক এরকম আসবে না। কিছু কিছু অঙ্ক দেবে যেগুলো তুমি খুব কম সময়ে দ্রুত করতে পারবে অপশন দেখেই। সেকেন্ড ল থেকে কি পাই আমরা? ফার্স্ট ল থেকে আমরা কি পাই? ফার্স্ট ল থেকে আমরা জাড্য ধর্ম পাই। ফার্স্ট ল থেকে আমরা জাড্য ধর্ম পাই। সেকেন্ড ল থেকে আমরা কি পাই কেউ জানো? সেকেন্ড ল থেকে, সেকেন্ড ল থেকে আমরা বলের মান, ভরবেগ ইত্যাদি জানতে পারি। আর থার্ড ল থেকে আমরা কি জানতে পারি? থার্ড ল থেকে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জানতে পারি, ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক আছে? তিনটে ল থেকে তিন রকম জিনিস জানা যায়। নেক্সট কোশ্চেন বলো, একটা বস্তুর উপরে প্রযুক্ত বলকে ওই বস্তুর ত্বরণ দ্বারা ভাগ করলে যে ভৌত রাশি পাওয়া যায় তাকে কি বলে? ভর বাই ত্বরণ। কোন বস্তুর ভরকে যদি আমরা ত্বরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? সরি, বলকে ত্বরণ, বল। কোন বস্তুর বলকে যদি আমরা ত্বরণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? নিউটনের সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাবো। বলের ধারণা ফার্স্ট ল হবে। ফার্স্ট ল থেকে আমরা জাড্য ধর্ম জানতে পারি, প্লাস বলের ধারণা জানতে পারি। আর সেকেন্ড ল থেকে বলের মান সম্পর্কে আমরা জানতে পারি। এগুলো খুব কমন। নিউটনস ল তোমরা কি পড়োনি? আর নিউটনস ল না পড়ে যদি এগুলো অ্যান্সার করো তাহলে কিন্তু পারবে না, এগুলো কিন্তু তোমাদের জন্য মুশকিল হয়ে যাবে। তো আমি রেকমেন্ড করবো নিউটনস ল চ্যাপ্টারটা একবার পড়বে, ঠিক আছে? তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো নিউটনসের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? সেকেন্ড ল থেকে আমরা জানি এফ সমান সমান এম এ, তাহলে এফ বাই এম মানে হচ্ছে এ, এফ বাই এ বলেছে। তাহলে আমরা যদি এরকম করি এখান থেকে যে এফ বাই এ, তাহলে এটা হয়ে যাবে আমাদের এম। তাহলে বল বাই ত্বরণ মানে হচ্ছে ভর। অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভরবেগ হচ্ছে 50 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, গতিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড,
তাহলে বস্তুটির ভর কত? ফটাফট অ্যান্সার করবে, এগুলো করতে একদমই সময় নষ্ট করা যাবে না, এগুলো খুব সহজ কোশ্চেন। ভরবেগ মানে কি? ভরবেগ মানে ভর ইন্টু বেগ, তাই না? ভরবেগ বলেছে 50, ভর ইন্টু বেগ কত বলেছে? বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভর কত? ভর হচ্ছে 50/5 মানে 10 কিলোগ্রাম। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 10 কিলোগ্রাম। ঠিক আছে, বলো। আবারও যেন এককের ভুল করো না, এখানে কিন্তু একক খেয়াল করবে। নিউটন হচ্ছে বলের একক, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, অপশন বি। নেক্সট, নিউটনের প্রথম গতিসূত্রটি কি নামে পরিচিত? নিউটনের প্রথম গতিসূত্রটি কি নামে পরিচিত? উত্তর হচ্ছে জাড্য ধর্মের সূত্র নামে পরিচিত, জাড্য ধর্মের সূত্র নামে পরিচিত। আর ভরবেগের সূত্রটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল, নিউটনস সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্রটা ভরবেগের সূত্র নামে পরিচিত। আর জাড্য ধর্মের সূত্র নামে পরিচিত ফার্স্ট ল, প্রথম সূত্র। পরের কোশ্চেনে আসছি, শক্তির অপ্রচলিত উৎস কোনটি? শক্তির অপ্রচলিত উৎস কোনটি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়ু শক্তি নাকি তেল? সঠিক উত্তর হচ্ছে বায়ু শক্তি। অপ্রচলিত শক্তি বায়ু শক্তি, তারপরে সৌর শক্তি, বায়ু শক্তি, সৌর শক্তি, তারপরে জোয়ার ভাটার শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো হচ্ছে তোমার অপ্রচলিত শক্তির উদাহরণ। ঠিক আছে, অপ্রচলিত শক্তি কাকে বলে এটা নিশ্চয়ই বলতে হবে না, কারণ যেটা বায়ু শক্তি মানে বাতাসের গতিশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, পুনর্নবীকরণযোগ্য এবং পরিবেশ বান্ধব, মানে পরিবেশের কোনো ক্ষতি করে না, মানে যেটা থেকে কোনো কার্বন নির্গমন ঘটে না। কার্বন নির্গমন ঘটাটা খুব ইম্পর্টেন্ট, মানে যে শক্তি তৈরিতে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে সেটা অপ্রচলিত হতে পারে না, কারণ কার্বন ডাইঅক্সাইড পরিবেশের ক্ষতি করে। তাহলে যে শক্তিতে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন নির্গমন হবে না, দেখো কয়লা, প্রাকৃতিক গ্যাস, তেল, প্রত্যেকটা পোড়ালে তোমার কার্বন তৈরি হবে, তাহলে এরা অপ্রচলিত নয়। অপ্রচলিত মানে কার্বন তৈরি হবে না, ঠিক আছে, কার্বনলেস এনার্জি, যেটাকে আবার পুনর্নবীকরণ যোগ্য শক্তিও বলা হয়। ঠিক আছে, এএলসি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। নেক্সট, বলো কোন প্রাণী সর্বাধিক অক্সিজেন গ্রহণ করে? কোন প্রাণী সর্বাধিক অক্সিজেন গ্রহণ করে? বলো দেখি। তো যে প্রাণীর সাইজ সব থেকে বড় সেই প্রাণী সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করবে, যার শরীরে সেল বেশি, কোষের সংখ্যা বেশি, সেই বেশি অক্সিজেন গ্রহণ করবে, তাই না? এটা তো সিম্পল ব্যাপার, যে যত বড় তার শরীরে তত সেল, নাম্বার অফ সেল তত বেশি, আর যার শরীরে নাম্বার অফ সেল, কোষের সংখ্যা বেশি, তার অক্সিজেনের রিকোয়ারমেন্ট বেশি হবে,
সে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করবে। তাহলে সেই লজিক অনুযায়ী ব্লু হোয়েল যেটা, সেটাই সব থেকে বড় প্রাণী এবং এরাই সব থেকে বেশি অক্সিজেন গ্রহণ করে। তিমির থেকেও বড় নীল তিমি, ঠিক আছে, ব্লু হোয়েল বা নীল তিমি পৃথিবীর সর্বাধিক অক্সিজেন গ্রহণকারী প্রাণী, কারণ এর বিশাল ফুসফুসে অক্সিজেন গ্রহণ করে এবং দীর্ঘ সময় জলের নিচে থাকতে পারে। একবার শ্বাস নিলে 90 মিনিট বা 1.5 ঘন্টা পর্যন্ত এরা জলের নিচেই থাকতে পারে। একবার শ্বাস নিলে এরা 1.5 ঘন্টা 90 মিনিট অবধি জলের নিচে থাকতে পারে। বিপুল পরিমাণে অক্সিজেন গ্রহণ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন বলো, কোনটি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ? উপগ্রহ, স্যাটেলাইট, সঠিক উত্তর হচ্ছে গ্যানিমেড। এটা বৃহস্পতি গ্রহের একটা উপগ্রহ এবং সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ, যেটা 5268 কিলোমিটার ব্যাস বিশিষ্ট। এটা বুধ গ্রহের থেকেও বড় একটা উপগ্রহ, এর মধ্যে বরফ এবং পাথরের মিশ্রণ দ্বারা গঠিত। হ্যাঁ, গুড গুড, ভেরি গুড, বৃহস্পতি এর গ্যানিমেড। শনির উপগ্রহ হচ্ছে টাইটান, শনির বড় উপগ্রহ, কিন্তু আমি তো শনি বলিনি, আমি বলেছি টোটাল তোমার সৌরজগতের সব থেকে বড় উপগ্রহ। লাস্ট কোশ্চেন আজকের জন্য, বলো জলের ঘনত্ব কত? এই জলের ঘনত্ব এটা পড়তে হবে অবশ্যই, এটা যেটা আনসার দেওয়া আছে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা বলা নেই কিন্তু এটা তোমাকে ধরে নিতে হবে। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত? ফটাফট অ্যান্সার করো। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কত হবে? 1 গ্রাম পার সিসি বা 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। জলের ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, জলের সর্বাধিক ঘনত্ব, ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ওকে, তো আজকে তাহলে এই অবধি থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো প্রত্যেকে, ঠিক আছে।